সোনারপুরে তোলাবাজদের দাপট। এক জমির মালিকের কাছে ৭৫,০০০ টাকা চাওয়া হয়েছে এবং না দিলে তাকে মারধর করা হয়। মালিক শাহজাহান গাজীকে জমিতে কাজ করতে বাধা পর্যন্ত দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। অভিযোগে সরগরম রাজপুর সোনারপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড। নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরও গ্রেফতারি শূন্য। এবং জমির মালিক তিনি অভিযোগ করছেন, অভিযুক্তরা রীতিমতো বুক ফুলিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু নিজের জমিতে হাত পর্যন্ত লাগাতে পারছেন না জমির মালিক, এমনটাই অভিযোগ তার। গত জুলাই মাসে সোনারপুরের ৩৩ নম্বর ওয়ার্ডে তিনি একটি জমি কেনেন, তারপরই জমির মালিকের কাছ থেকে ৭৫,০০০ টাকা তোলা চাওয়ার অভিযোগ। এক তারিখ তো ঘটনাটা ঘটলো, ৩ তারিখ আপনারা এফআইআর দায়ের করলেন, এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেফতার হয়েছে না? পুলিশ আমাদের নিয়ে গিয়েও আমাদের ঢোকাতে পারেনি। পুলিশের নিয়ে গিয়ে আমাদের ঘরে ঢোকানোর কথা ছিল, পুলিশ তো আমাদের সাথে করে নিয়ে যায়নি। পুলিশ একাই গিয়ে ওদের মুখে যা শুনেছে তাই শুনে আমাদের কাছে এসে বলছে যে তোমাদের এই কেসটা তুলে নিতে হবে। ওরাও বলছে এই কেসটা তুলে নিলে তবে আমি থাকতে পারবো। আমি অন্যায়টা কি করেছি যে আমি কেসটা তুলবো? আমার ওই জমিটা কি নেওয়াটাই আমার অপরাধ হয়েছে? আমার ঘরে আমি ঢুকবো? আমি আজ ১ তারিখ থেকে আজ ৬ তারিখ হচ্ছে আমি বাচ্চাদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমার মারার ধুমকি দিচ্ছে যে আমি আসলে মানে পাড়ায় ঢুকলেই আমাকে মারধর করবে। প্রাণহানির আশঙ্কা করছে? হ্যাঁ, প্রাণহানির আশঙ্কা তো অবশ্যই আছে। এতগুলো পরিবারের সাথে আমার প্রাণহানির আশঙ্কা নেই? পাড়াতে ঢুকলেই তো মারধর করবে বলছে, তার সাথে আমার মা বাবা আতঙ্কিত রয়েছে, যখন তখন ওদের গালাগালি করছে, যখন তখন। ৪ তারিখ যখন আপনারা বাড়িতে ঢোকার জন্য চেষ্টা করলেন, পুলিশ কি গিয়েছিল? পুলিশ আপনাদেরকে নিয়ে? না, পুলিশ আমাদের নিয়ে যায়নি, পুলিশ একা গিয়েছে। গিয়ে ওদের মুখে যা ওরা যা বলেছে সেটাই শুনে এসছে, কিন্তু আমাদের কথা নিচ্ছে না, শুনছে না। পুলিশ কি আপনাদের বাড়িতে ঢুকতে দিতে পারেনি? না, ঢোকাতে পারেনি পুলিশ আমাকে। অনেকটাই আতঙ্কিতের মধ্যে, যখন তখন যেখান সেখান দেখছি ওরা দলবদ্ধ নিয়ে আমাদের কাছে তেড়ে আসছে। কোন দলের সঙ্গে যুক্ত এরা? এখন আপাতত তো দেখছি তৃণমূল পার্টির সাথেই যুক্ত আছে। কংগ্রেস করে? তৃণমূল পার্টির সাথেই আছে, পুলিশও দেখছে না। ওরা বলছে যে আমার বাড়িতে আমি কিভাবে থাকবো না থাকবো, তোমার কি আমি সারাদিন কি আমরা দায়িত্ব নিয়ে বসে আছি? আমি কি তোমাদের পাহারা দেবো? কে বলছে? পুলিশ বলছে। পুলিশ বলছে কেস করেছো, যাও কেসের মাধ্যমে বুঝে নাও, আমাদের কাছে বলবে না। কি চাইছেন এখন? কি চাইছি? আমি আমার নিরাপত্তা চাইছি, আমি সুস্থভাবে আমার ঘরে আমি থাকতে চাই। আমি কারোর কাছে অন্যায় শিখা চাইবো না। আমি কোনো অন্যায় করিনি। অর্থাৎ বুঝতেই পারছেন অভিযোগ একেবারে স্পষ্ট এবং পুলিশের বিরুদ্ধেও একই রকম অভিযোগ। এবং সেই সঙ্গে অভিযুক্তরা যারা একেবারে বুক ফুলিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, উল্টে তাদের ওপর চাপ দেওয়া হচ্ছে যে এই মামলা তুলে নেওয়ার জন্য। পুলিশ বলছে এমনটাই অভিযোগ। এবার আপনাদের সামনে রাখবো একজন অভিযুক্ত, তিনি কি বলছেন। পাড়ার প্রত্যেকটা পাড়াতে কয়েক হাজার মানুষ বাস করে, তাদেরকে মুখাপেক্ষি হন, তাদের থেকে জানুন যে সত্যিটা কি। পুরো 100% মিশে কোনো প্রমাণ যদি দিতে পারে আপনারা আইনতভাবে প্রশাসনের যা শাস্তি দেবে মেনে নেন। আমি চাইবো প্রশাসনের কাছে বারবার, আমার কাছে 4বার প্রশাসন গেছিল, প্রশাসনরা গিয়েছে, প্রশাসনকে আমার ভগ্নিপতি ওর শাহজাহান গাজীর বাবা হচ্ছে ভগ্নিপতি, আমার খুঁড়তে ভগ্নিপতি, তার থেকে মুজাবানি নিয়েছে, তার ভিডিও আছে, সমস্ত কিছু আমি প্রশাসন, আমাদের কাউন্সিলর, পৌরমাতা, পৌরপিতা, তারপরে আমাদের এমএলএ, প্রত্যেকে তাদের ওর বিরুদ্ধে মাঠ পিটিশন, ও মসজিদের টাকা চুরি করেছে, এরকম অনেক কুৎসা আছে। 60টা লেখে গাঁজার ব্যবসা করে, এর চেয়ে আর কি দেবো আমি? আমার পরিবেশটাকে নষ্ট করছে ওরা, এইসব ফাঁসাচ্ছে। এরাকে বাচ্চা ছেলেদের নামে রেপ কেস দিচ্ছে, কেন কোনো প্রমাণ আছে ওদের কাছে? আপনাদেরকে ফাঁসাচ্ছে কেন? ফাঁসাচ্ছে মানে একটা দীর্ঘদিন ধরে একটা মাঠ আছে, মাঠটাকে ওরা ভিতর থেকে একটা ওই আসাদ হোসেন, ওই একজন ভদ্রলোক বিহারি, সে ওদেরকে প্রলোভন দিয়ে, ওখানে তো অ্যান্টি সোশ্যাল, সে প্রলোভন দিয়ে ওখানে বলছে তোর 1 কাঠা দেবো, তুই ওখানে দখল কর, আমরা গিয়ে পুরোটা ব্যবসা করবো। এই প্রতিবাদটাই আমি ক্লাব সংগঠন হিসাবে আমার প্রতিবাদটা কি থাকবে যে আমি এই নোংরামি হতে দেব না, আমার প্রতিবাদটা এটাই। অর্থাৎ ওই জমির মালিকের বিরুদ্ধেই তারা দোষ চাপাচ্ছেন যে অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু অভিযোগকারিনীর বক্তব্য আপনাদের কিছুক্ষণ আগেই রেখেছিলাম আপনাদের সামনে, যে 1 সেপ্টেম্বর বাড়িতে ঢুকে অভিযোগকারীর ওপর হামলা হয়, এমনটাই অভিযোগ। 3রা সেপ্টেম্বর নরেন্দ্রপুর থানায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশের বিরুদ্ধে মামলা তুলতে চাপ দেওয়ার অভিযোগ করেছেন তিনি। ভিত্তিহীন অভিযোগ, কিছু সমস্যা হলে পাশে থাকবে পুলিশ। অভিযোগ নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগ কুড়িয়ে দাবি করছে পুলিশ। যিনি অভিযোগ করেছেন তার বিরুদ্ধেই অভিযোগ আছে, মিথ্যে অভিযোগ, পুলিশ তদন্ত করুক দাবি এক অভিযুক্তের। তৃণমূল কাউন্সিলর তিনি কি বলছেন? পুলিশকে জানানো হয়েছে আইনের কাজ করবে। দেখুন কি বলেছেন তৃণমূল কাউন্সিলর।
শুনেছি, পুলিশকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনের যে কাজ তারা করবে, আইনের কাজ করবে। সাহায্য লাগে আমরা সাহায্য করব। তিনি তো ঘর ছাড়া রয়েছেন বর্তমানে। হ্যাঁ, ঘর ছাড়া আছে, বিষয়টা আমরা দেখছি, জিনিসটা খতিয়ে দেখছি, সেরকম যদি হয় আমরা পাশে আছি। অর্থাৎ অভিযোগ ওঠার পর তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন এখন বিষয়টি খতিয়ে দেখবেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন দেখুন। সোনারপুরের বোরাল নিশ্চিন্তপুর, ওখানকার মানুষ শাহজাহান গাজী, তার পরিবার এলাকাতেই একটা জমি সম্ভবত 3-4 কাঠা, এবং সেই জমিতে কোনো কাজ করতে পারবে না যদি তৃণমূলের নেতাদের, স্থানীয় পাড়ার খুচরো নেতা তাদেরকে 75,000 টাকা নজরানা দিতে হবে। যেহেতু দিতে অস্বীকার করেছে, বাড়িতে গিয়ে আক্রমণ, ধারালো অস্ত্র দিয়ে মহিলা সহ শিশু সহ তারা আক্রান্ত, পুলিশের কাছে গেছে, পুলিশ কিচ্ছু করছে না এলাকা ছাড়া। যারা এই দুষ্কৃতী তৃণমূলের, তারা বলছে কেস উদ্ধার করতে হবে আর রফা করে নিতে হবে। পুলিশ চুপ, পুলিশও বলছে না ওটা কেস উদ্ধার করে নিন, মানে নাকি? তাহলে আসলে শাসক দুষ্কৃতী, তার হয়ে পুলিশ দালালি করছে। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগ ঘিরে বিতর্কের মাঝেই এবার সামনে এলো নয়া তথ্য। ভুয়ো সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন সন্দেহের তালিকায় থাকা এমন 47 জনের মধ্যে 17 জন এলেনই না প্রথম কাউন্সেলিংয়ে। আর এরপরই সন্দেহ আরও তীব্র হয়েছে রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন 47 জনের মধ্যে 17 জন অংশই নিলেন না প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে। বাকি 30 জন সুযোগ পেয়ে গেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে। এই 30 জনের অনেকেই সুযোগ পেয়েছেন ডেন্টাল কলেজেও। ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে যে 30 জন সন্দেহভাজন পড়ুয়া প্রথম রাউন্ডে কাউন্সেলিংয়ে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে 3 জন সুযোগ পেয়েছেন উলুবেড়িয়া মেডিকেল কলেজে। কল্যাণী জেএনএমে সুযোগ পেয়েছেন 3 জন পড়ুয়া, এনআরএসে 2 জন, আরজিকর মেডিকেলে 2 জন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন 3 জন পড়ুয়া। এছাড়াও তালিকায় রয়েছে রাজ্যের আরও একাধিক মেডিকেল কলেজ, যার মধ্যে রয়েছে এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, আর আহমেদ ডেন্টাল কলেজের মতো রাজ্যের প্রথম সারির একাধিক হাসপাতাল, যেখানে ইতিমধ্যেই ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে একজন করে পড়ুয়া কাউন্সেলিংয়ের পর সুযোগ পেয়ে গেছেন বলে অভিযোগ। ফার্স্ট কাউন্সেলিংয়ের পরে আমরা দেখছি যে 17 জন ক্যান্ডিডেট তারা অ্যাপিয়ার্ড হয়নি। পুরো টোটাল 47 জনেরই সার্টিফিকেট, এরা হয়তো সুযোগটা পেল না, কিন্তু ভুয়ো সার্টিফিকেট নিয়ে তো আছে। তাহলে সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে থাকার কারণে তাদের কি হচ্ছে, তাদের বিরুদ্ধে আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে। সম্প্রতি ভুয়ো এসটি শংসাপত্র দিয়ে মেডিকেলের ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অভিযোগ সামনে আসে। রাজ্য আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে অভিযোগ করা হয়, ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 45 জন। অভিযোগ পেয়ে তদন্তের আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দেয় আদিবাসী উন্নয়ন দপ্তর। পরে তাদের তরফেই জানানো হয় ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়েছেন 47 জন। এই প্রেক্ষিতে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষদের ইমেল পাঠিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী পড়ুয়াদের খোঁজার নির্দেশ দেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। সেই মতো 24 ঘন্টার মধ্যে মেডিকেল কলেজগুলির তরফে সেই সব নামও জমা পড়ে। এই নিয়ে ইতিমধ্যেই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন 3 পড়ুয়া। তাদের অভিযোগ, ভুয়ো তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে এতজন ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার কারণে তারা মেডিকেলে সুযোগ পাননি। এবার কি ভুয়ো সার্টিফিকেটধারীদের চিহ্নিত করে বাতিল করা হবে অ্যাডমিশন? সেটাই দেখা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ।